আজকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। আজকে যে আমাদের টপিক সেটা হচ্ছে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়ন। তো স্ফুটনাঙ্কের উন্নয়ন এই প্রপার্টিটা কোথা থেকে এলো না, এই প্রপার্টিটা হলো আমরা যে সলিউশন যে চ্যাপ্টারটা পড়ছি তার মধ্যে দেখো আমরা কলিগেটিভ প্রপার্টি নিয়ে আলোচনা করছি। তো কলিগেটিভ প্রপার্টি মূলত চার প্রকার: রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট এবং অসমোটিক প্রেশার। তো আমরা আগের ক্লাসে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট নিয়ে, অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়ন। তো দেখো, এই স্ফুটনাঙ্কের উন্নয়ন ব্যাপার, এই যে ঘটনাটা, এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু প্রায়ই দেখি বা দেখেছি। হয়তো সেই জিনিসটা এর সাথে রিলেট করিনি কখনো বা জানিনি, কিন্তু এটা আমরা করেছি। আগে এই জিনিসটা জানার আগে সেই উদাহরণটা একটু আগে দিই, তারপরে আমরা এই জিনিসটা নিয়ে পড়বো, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। দেখো, আমরা প্রত্যেকেই বাড়িতে কোনো না কোনো সময় দেখবে আমরা চা করেছি বা জল গরম করেছি। তো দেখবে ধরো তো চা করছো, লিকার চা। তাহলে লিকার চা যখন করছো, ধরো একটা কেটলিতে লিকার চা করছি আমরা, সেখানে ধরো প্রথমে জল দিয়েছি, আমরা হিট দিচ্ছি, সেখানে আমাদের লিকার চা হচ্ছে। তাহলে দেখো, একটা টাইম পরে দেবো জলটা কি ফুটতে শুরু করবে, অর্থাৎ জলের বাষ্পীভূত হতে শুরু করবে। তো এই জলের মধ্যেই যখন একটু পরে আমরা এর মধ্যে চিনি দিয়ে দিলাম, ধরো এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, তোমরা যদি লক্ষ্য করো ভালোভাবে দেখবে ক্ষণিকের জন্য কিন্তু এই ফুটাটা বন্ধ হয়ে যাবে। একটু পরে আবার ফুটতে শুরু করবে ঠিকই, কিন্তু ক্ষণিকের জন্য কিন্তু ফোটা বন্ধ হয়ে যাবে। এই উদাহরণটাকে দিয়ে রাখি, তারপরে এটা সম্বন্ধে আমরা আলোচনা করব। এই ঘটনাটি কিন্তু আমরা প্রত্যেকেই প্রায় দেখেছি। তো আগে বলি যে তাহলে কোনো জিনিসের স্ফুটনাঙ্ক কাকে বলে বা স্ফুটন কাকে বলে। দেখো, কোনো জিনিস তখনই ফুটবে বা স্ফুটনাঙ্কে পৌঁছাবে, তো বা কোনটা তার স্ফুটনাঙ্ক বলা হবে। ধরো এই যে জল ফুটছে, জল যে ফুটছে বা এই স্ফুটনাঙ্ক বলা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এর স্ফুটনাঙ্ক কত না 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেডে এলে জল যে ফুটে বাষ্প উৎপন্ন হচ্ছে, তার যে চাপ, এই যে জল ফুটে যে বাষ্প উৎপন্ন হচ্ছে তার যে চাপটা, আর বায়ুমণ্ডল যে চাপ দিচ্ছে কার উপরে, ওই জলের উপরে, সেই দুটো চাপ পরস্পর কী হয়ে গেছে, সমান। আরবার বলি, যে টেম্পারেচারে পার্টিকুলার যে টেম্পারেচারে কোনো যে দ্রবণ বা দ্রাবক যাই হোক না কেন, সেই যে ফুটছে তার থেকে যে বাষ্প উৎপন্ন হচ্ছে, সেই বাষ্প চাপ দিচ্ছে, সেই চাপ কার সাথে সমান হয়ে যাচ্ছে, বায়ুমণ্ডলের চাপের সাথে যদি সমান হয়ে যায়, তখন সেটা কি বলবো, সেই চাপটা কিন্তু আমরা বলবো তার সেই নির্দিষ্ট চাপে সেই যে ফুটছে সেই টেম্পারেচারটাকে বলবো তার স্ফুটনাঙ্ক, এবং ঘটনাটাকে বলবো স্ফুটন। তো দেখো, এই যে একটু আগে বললাম যে চিনি এবং বিশুদ্ধ চিনি জলের যে দ্রবণ, এবং তার আগে কি বললাম শুধু জলের। তাহলে দেখো, জলের যে আমাদের যে ফুটছিল তখন কিন্তু 100 ডিগ্রিতে ফুটছিল। এবার যেই তুমি চিনি দিয়ে দেয়, তার কিন্তু স্ফুটনটা খানিকের জন্য বন্ধ হয়ে গেল, কিন্তু তুমি টেম্পারেচার কিন্তু বাড়াতেই থাকছো। অর্থাৎ কিন্তু তুমি দেখো, চিনি জল আবার যখন ফুটছে তখন কিন্তু টেম্পারেচার আর 100 ডিগ্রি থাকছে না, তখন ধরো 100 ডিগ্রি পেরিয়ে কত হয়ে গেল, 102 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ দ্রবণটা তখন কিন্তু স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি নেই, তখন স্ফুটনাঙ্ক কত হয়ে গেছে, 102 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে 102 মাইনাস 100, এই যে 2 ডিগ্রি, এইটাকে কি বলবো, স্ফুটনাঙ্কের উন্নয়ন, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। আরেকটা জিনিস জানার এখানে, দেখো আমাদের বিশুদ্ধ যে দ্রাবক যদি আমি নিই, তার দেখো কী হচ্ছে, নির্দিষ্ট বাষ্পচাপে তার কিন্তু স্ফুটনাঙ্কটা দেখো কম, কিন্তু যখন আমি ওর মধ্যে একটা দ্রবণ তৈরি করলাম বা তার মধ্যে দ্রাবক যোগ করলাম, তখন কী হচ্ছে, তার স্ফুটনাঙ্কের মানটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে অর্থাৎ আমাদের যে বিশুদ্ধ দ্রাবক তার দেখো স্ফুটনাঙ্কের মানটা কম, আর যে দ্রবণ তার ক্ষেত্রে স্ফুটনাঙ্কের মানটা বেশি। তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়নটা আমরা গ্রাফিক্যালিও দেখো বুঝতে পারি। তাহলে আমি প্লট করলাম বাষ্পচাপ বনাম উষ্ণতা, এই ধরনের আমি প্লট করছি, তাহলে আমি কি পাবো, তাহলে দেখো এটা আমি যদি নির্দিষ্ট চাপে আমি যদি টেম্পারেচার বাড়াই, তাহলে দেখো দ্রাবকের ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু উষ্ণতা বাড়াচ্ছি, তাহলে দ্রাবকের ক্ষেত্রে দেখো কী হচ্ছে, বাষ্পচাপটা বাড়ছে, এবং একটা বাষ্পচাপের নির্দিষ্ট চাপের মানে, অর্থাৎ এই চাপের মানে এসে ও ফুটতে শুরু করেছে। তাহলে এই যে টেম্পারেচারটা যে টিবি, এটা কি বলবো, এই টিবিটাকে কিন্তু বলবো ওই দ্রাবকের স্ফুটনাঙ্ক। এই টিবিটা কি বলবো, দ্রাবকের স্ফুটনাঙ্ক। কিন্তু ওই টেম্পারেচারে ওই প্রেসারে কি দ্রবণটা ফুটবে না,
কেন নয়? কারণ তখন তো স্ফুটনাঙ্ক কমে গেছে, ফলে ওই চাপটা নির্দিষ্ট রেখে আমার কিন্তু উষ্ণতার মানটাকে দেখো কী হচ্ছে, বাড়াতে হচ্ছে। এবার আমি এলাম টিবি পয়েন্টে, ওই চাপে কিন্তু ওই পয়েন্টে এসে কিন্তু দ্রবণটা ফুটতে শুরু করছে, কিন্তু টেম্পারেচার তখন কিন্তু হয়ে গেছে কি, বেড়ে গেছে। তাহলে এই টেম্পারেচারটাকে কী বলবো না, দ্রবণের স্ফুটনাঙ্ক। এটা হচ্ছে কি আমাদের দ্রবণের স্ফুটনাঙ্ক। তাহলে এই যে দেখো বৃদ্ধি পেলো কোনটা, এইটা যদি আমাদের 0 0 হয়, 0 থেকে যদি স্টার্ট করি, তাহলে একটা টিবির একটা মান আছে, অনুরূপভাবে টিবি ড্যাশের একটা মান আছে। তাহলে এই টিবি ড্যাশ মাইনাস টিবি, এইটাকে কি বলবো আমরা, ডেল্টা টিবি বা স্ফুটনাঙ্কের উন্নয়ন, যেটা আমরা গ্রাফিক্যালি বলতে পারলাম। তো দেখো এই অনুরূপভাবে আমাদের যেমন রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার সংক্রান্ত রাউল যে সূত্র ছিল, এখানেও কিন্তু আমাদের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন সেই সংক্রান্ত দেখো আমাদের রাউলের সূত্র আছে। তা স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউলের প্রথম সূত্র কি? প্রথম সূত্র হচ্ছে যে কোনো একটা দ্রাবকে যদি কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অনুদ্বায়ী, অসংযোজিত, অবিয়োজিত কোনো দ্রাব আমি যোগ করি, তাহলে যে স্ফুটনাঙ্কের উন্নয়নটা হবে, ধরো ডেল্টা টিবি পরিমাণ উন্নয়ন হলো, এটা কার সাথে প্রপোর্শনাল হবে না, ওই যে দ্রবণটা উৎপন্ন হয়েছে সেই দ্রবণটার মোলাল গাঢ়ত্বের সাথে কিন্তু সমানুপাতিক, মোলার কিন্তু নয়, মোলাল গাঢ়ত্বের সাথে সমানুপাতিক। অর্থাৎ আরবার বলি, কোনো বিশুদ্ধ দ্রাবকে যদি তড়িৎ অবিশ্লেষ্য, অনুদ্বায়ী, অসংযোজিত, অবিয়োজিত কঠিন দ্রাব যদি আমি যোগ করি, তাহলে সেক্ষেত্রে যে স্ফুটনাঙ্কের উন্নয়নটা হচ্ছে সেটা কার সাথে সমানুপাতিক হবে, ওই দ্রবণটার মোলাল গাঢ়ত্বের সাথে সমানুপাতিক। অর্থাৎ ডেল্টা টিবি সমান কেবি ইন্টু এম। এই কেবিটা কি, কেবিটা একটা কিন্তু ধ্রুবক, অর্থাৎ স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। তো দেখো এই কেবিটাকে বলা হয় ইবোলোস্কোপিক কনস্ট্যান্ট, IBULLIO SCO PIC, ইবোলোস্কোপিক কনস্ট্যান্ট, ইবোলোস্কোপিক কনস্ট্যান্ট বা স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক, ইবোলোস্কোপিক কনস্ট্যান্ট। এই কেবির মানটা নিয়ে আবার আলোচনা করছি আমরা, বা কেবির ডেফিনেশনে আসছি। দ্বিতীয় সূত্র হচ্ছে, যেহেতু এটা সংখ্যাগত ধর্ম, সেটা নিয়ে রাউলের দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে যদি আমি দুটো ভিন্ন একই প্রকার ধরো আমি দ্রাবক নিলাম, দ্রাবকটা নির্দিষ্ট পরিমাণ নিলাম, অর্থাৎ ধরো দুটো পাত্রে আমি নিলাম, দুটো পাত্রে একই পরিমাণ ধরো আমি তরল নিয়েছি, কাকে নিয়েছি, ধরো জল নিয়েছি, এর মধ্যে আমি নিয়েছি জল, এর মধ্যে আমি জল নিয়েছি। এবার একটার মধ্যে আমি কি অ্যাড করলাম, 0.1 মোল ধরো গ্লুকোজ, আরেকটাতে কি যোগ করলাম, 0.1 মোল সুক্রোজ। দেখো একটাতে নিলাম কি 0.1 মোল গ্লুকোজ, আরেকটাতে কি নিলাম 0.1 মোল সুক্রোজ। দেখো দুটো আইটেম কিন্তু আমাদের আলাদা আলাদা, একটা গ্লুকোজ একটা সুক্রোজ, কিন্তু আমরা প্রথমেই কি জানি যে এটা সংখ্যাগত ধর্ম, কি দ্রাব নিয়েছি তার উপরে কিন্তু এটা ডিপেন্ড করবে না, আমার দ্রাবের কণা সংখ্যার উপরে নির্ভর করে। যেহেতু দুজনের মোল সংখ্যা সমান, তাহলে এক্ষেত্রে যে স্ফুটনাঙ্কের উন্নয়নটা হবে দু ক্ষেত্রে কী হবে, সমান হবে। এক্ষেত্রে কিন্তু উন্নয়নটা কোনো পার্থক্য হবে না বা উন্নয়নের কোনো ভেদাভেদ কিন্তু আসবে না। এক্ষেত্রে কিন্তু ভেদাভেদ আসতো কার জন্য, যেহেতু আইটেমগুলো আমাদের আলাদা। কিন্তু কলিগেটিভ প্রপার্টি আবার কি বলছি, কলিগেটিভ প্রপার্টি দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে। 0.1 মোলে যে পরিমাণ কণা আছে গ্লুকোজের, 0.1 মোল সুক্রোজের সেই পরিমাণই কণা আছে, ফলে কণা সংখ্যা যেহেতু সমান, তাই এক্ষেত্রে কি বলতে পারি, স্ফুটনাঙ্কের উন্নয়নটা কী হবে, সমান। তাহলে রাউলের দ্বিতীয় সূত্রটা আবার বলি, কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে বিভিন্ন অনুদ্বায়ী ও তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের সমসংখ্যক গ্রাম অণু পৃথক পৃথকভাবে দ্রবীভূত করলে প্রতি ক্ষেত্রে একই পরিমাণ স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে। অর্থাৎ আমাদের এখানে নির্ভর করবে শুধুমাত্র কি, কণা সংখ্যার ক্ষেত্রে, এখান থেকে কিন্তু দ্রাবের প্রকৃতির উপরে নির্ভর করছে না। এরপরে আমরা আসি যে কেবির যে আমাদের আছে এইটা সম্বন্ধে একটু জানা দরকার। তাহলে ডেল্টা টিবি কী পেয়েছি, ডেল্টা টিবি সমান কেবি ইন্টু এম। দেখো ডেল্টা টিবি সমান কেবি ইন্টু এম, যেখানে ডেল্টা টিবি হচ্ছে কি আমাদের স্ফুটনাঙ্কের উন্নয়ন, কেবি হচ্ছে ইবোলোস্কোপিক কনস্ট্যান্ট এবং এম হচ্ছে
মোলাল গাঢ়ত্ব। এবার ধরো যদি এম এর মানটা যদি আমাদের হয় 1, তাহলে আমরা কি বলতে পারি, ডেল্টা টিবি সমান কেবি। অর্থাৎ একক মোলাল গাঢ়ত্ব যদি আমাদের হয়, মোলাল গাঢ়ত্বের মানটা আমাদের 1 কখন হবে, যখন দেখো মোলাল গাঢ়ত্ব, আরেকবার বলি, যখন আমরা দেখো নিয়েছিলাম কি দ্রাবকটা 1000 গ্রাম, তার মধ্যে দেখো দ্রাবক কত অ্যাড করেছিলাম, 1 গ্রাম অণু, অর্থাৎ দ্রাবক 1000 গ্রাম, তার মধ্যে অ্যাড করেছিলাম কি 1 গ্রাম অণুকে না দ্রাবকটা। তাহলে আমরা কি বলতে পারি যে 1000 গ্রাম দ্রাবকে যদি 1 গ্রাম অণু কোনো তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী তো অসংযোজিত অবিয়োজিত যদি কোনো দ্রাব যোগ করা হয়, তাহলে সেক্ষেত্রে যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হচ্ছে সেটাই কি হচ্ছে, ওই দ্রবণটার ক্ষেত্রে ইভোল্যুশন কনস্ট্যান্ট বা কেবির মান, বা সেটাই হচ্ছে তার কেবি। অর্থাৎ শুধুমাত্র আমাদের কি এম এর মানটা যদি 1 হয়েছে, তাহলে দেখো যে পরিমাণ আমাদের স্ফুটনাঙ্কের উন্নয়ন হচ্ছে সেটাই আমাদের কি হয়ে যাচ্ছে, সেটাই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে না ওর আমাদের কেবির যে মানই বলো আর ডেফিনেশনই বলো। এবার আসি কেবির ইউনিটের ক্ষেত্রে। তাহলে আমরা কেবির কি ইউনিট কি লিখতে পারি কেবির ক্ষেত্রে, না তাহলে আমরা কি লিখতে পারি, কেবি সমান ডেল্টা টিবি বাই এম, যেখানে ডেল্টা টিবি হচ্ছে অর্থাৎ কত ডিগ্রি আমাদের বৃদ্ধি পেয়েছে, তাহলে উপরে ডিগ্রি, আর নিচে আমাদের কি আসবে, নিচে আসবে আমাদের মোল পার কেজি, আমি 1000 গ্রাম বা 1 কেজি যেটা খুশি নিতে পারি, সমান কি লিখতে পারি না ডিগ্রি কেজি পার মোল। এইটাই কিন্তু হচ্ছে দেখো আমাদের ইভোল্যুশন কনস্ট্যান্টের ইউনিট। তো দেখো আমাদের অনেক সময় একটা কোশ্চেন পড়ে, ধরো আমাদের কেবির মান দিয়ে দিলে একটা এরকম কোশ্চেন পড়ে যে কেবির মান হচ্ছে আমাদের না কত 0.515 ডিগ্রি সেন্টিগ্রেড কেজি পার মোল। দেখো বা মোল ইনভার্স, এর কথাটার অর্থ কী, এই কথাটার অর্থ কী, অর্থাৎ এইটার অর্থ হচ্ছে যে আমি কোনো একটা দ্রাবক নিয়েছি, সেই দ্রাবকের পরিমাণ কত না 1000 গ্রাম বা 1 কেজি, তার মধ্যে আমি কি করেছি, কোনো তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী তড়িৎ অসংযোজিত অবিয়োজিত যে দ্রাবটা নিয়েছি সেটা কত 1 মোল। নেয়ার পরে আমাদের যে স্ফুটনাঙ্কের উন্নয়নটা হয়েছে সেটা কত 0.515 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ ধরো যে আমাদের দ্রাবকটা নিয়েছিলাম, দ্রাবক সেটা ধরো আমাদের জলই ছিল, বিশুদ্ধ দ্রাবক, তার কত স্ফুটনাঙ্ক কত ছিল আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এই যে তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী যে দ্রাবটা যোগ করেছি কত না 1 মোল। জলটা আমরা কত নিয়েছিলাম, জলটা কিন্তু নিয়েছি আমরা 1000 গ্রামই নিয়েছি। এবার দ্রাবটা নিয়েছি কি তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী অসংযোজিত অবিয়োজিত দ্রাব্য আমি নিয়েছি, তার কত পরিমাণ নিয়েছি না 1 মোল। যোগ করার পরে তাহলে দ্রবণের এখন স্ফুটনাঙ্ক কত 100 প্লাস 0.515 মানে 100.515 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে এখন কিন্তু দ্রবণের স্ফুটনাঙ্ক। তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন কত হয়েছে, এইটা মাইনাস এইটা, তাহলে এই জন্য আমাদের ডেল্টা টিবির মান কত হয়েছে 0.515। যেহেতু আমি মোলটা নিয়েছি 1 মোল, তাই সেক্ষেত্রে এম এর মানটা 1 হয়ে গেছে, তাহলে এই ভ্যালুটাই কী হয়ে যাচ্ছে কেবির ভ্যালু। এরপরে দেখো আমরা নির্ণয় করব অনুরূপভাবে আগে যেমন করেছিলাম আণবিক গুরুত্বকে আমরা এক্ষেত্রে নির্ণয় করব। তো দেখো আণবিক গুরুত্ব কী করে নির্ণয় করব, দ্রাবের কিসের না কার আণবিক গুরুত্ব করে নির্ণয় করব না একটা দ্রাবের, ধরলাম সে দ্রাবটা আমার ক্ষেত্রে অজানা, যে দ্রাবটা আমি নিচ্ছি সেটা অজানা কোনো একটা দ্রাব নিচ্ছি, সেই দ্রাবের আণবিক গুরুত্ব, দ্রাবের আণবিক গুরুত্ব, দ্রাবের আণবিক গুরুত্ব ধরে আমি নির্ণয় করব। তাহলে সেক্ষেত্রে আমি ধরলাম যে আমি যে দ্রাবটা নিয়েছি সেটা কত নিয়েছি না W2 গ্রাম, দ্রাবকটা আমাদের কত আছে W1 গ্রাম, দ্রাবকের আণবিক গুরুত্ব কত M1, এবং যেটা দ্রাবর আমাদের আণবিক গুরুত্ব বার করতে হবে সেটা কত না M2। বেশ, তাহলে এখন আমাদের দ্রাবের আমাদের গ্রাম অণু সংখ্যা কত হবে, দ্রাবের
অনুসংখ্যা সমান কত আসবে? দ্রাবের গ্রাম অণু সংখ্যা না W2/M2। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি? দেখো, W1 গ্রাম দ্রাবকে, তাহলে দ্রাব কত আছে? W2/M2 গ্রাম অণু সংখ্যা। গ্রাম অণু পরিমাণ বা গ্রাম অণু সংখ্যা। বেশ, ঠিক আছে। তাহলে এরপরে দেখো আমরা কি পাবো? তাহলে 1 গ্রামে আমাদের কত আছে? W2/W1 ইন্টু M2। তাহলে 1000 গ্রাম দ্রাবকে, তাহলে 1000 ইন্টু W2/W1 ইন্টু M2। দেখো, যদি আমাদের দ্রাবকের মানটা যদি 1000 হয়, তার মধ্যে যে গ্রাম অণু পরিমাণই দ্রবীভূত থাক না কেন, সেটাই হবে কি তার মোলাল গাঢ়ত্ব। আমাদের কিন্তু এখানে দেখো 1000 যেটা আমি লিখেছি, এটা কিন্তু দ্রবণ নয়, এটা কি নিয়েছি দেখো দ্রাবক। দ্রাবক যখন আমাদের 1000 গ্রাম, তার মধ্যে যে পরিমাণ দ্রাবক যোগ করে যে দ্রবণ তৈরি হয়, তার গাঢ়ত্বই কি বলে? মোলাল গাঢ়ত্ব। তাহলে আমি লিখতে পারি যে M সমান, এই দ্রবণের মোলাল গাঢ়ত্ব M সমান 1000 ইন্টু W2/W1 ইন্টু M2। এরপর দেখো রাউল্টের সূত্র যদি আমরা এখানে এটাকে প্লেস করি, তাহলে আমাদের কী পাবো? তাহলে লিখি ডেল্টা টিবি সমান কেবি ইন্টু এম সমান কেবি ইন্টু 1000 ইন্টু W2/W1 ইন্টু M2, বা M2 সমান কেবি ইন্টু W2 ইন্টু 1000 ডিভাইড বাই W1 ইন্টু ডেল্টা টিবি। অর্থাৎ দেখো, এই ভ্যালুগুলো যদি আমাদের জানা থাকে, কেবির মান যদি জানা থাকে ওই নির্দিষ্ট দ্রবণটার ক্ষেত্রে, W2-র মান জানা থাকে, W1-এর মান জানা থাকে, এবং সূচনাঙ্কের উন্নয়নটা যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু এই অজানা যে দ্রাব্যটা আমাদের আছে, যেটা মিশিয়েছি আমরা, সেই দ্রাব্যটার কিন্তু আণবিক গুরুত্ব আমরা সহজেই নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দেওয়া দরকার যে এই একই রকমভাবে কিন্তু আমাদের এই যে স্ফুটনাঙ্কের যে উন্নয়ন, এই যে স্ফুটনাঙ্কের উন্নয়নে যে আমরা এই ধরনের এই যে বিভিন্ন সমীকরণ পাচ্ছি বা এই যে ক্যালকুলেশন করছি, এক্ষেত্রে দ্রবণটাও কিন্তু আমাদের হতে হবে কি মাস্ট। দ্রবণটা আমাদের হতে হবে যে দ্রাব, সে কী হতে হবে না তড়িৎ অবিশ্লেষ্য, অনুদ্বায়ী, অসংযোজিত, অবিয়োজিত এরকম, এবং দ্রবণটা কী হতে হবে? লঘু দ্রবণ হতে হবে। না হলে কিন্তু এক্ষেত্রে রাউল্টের সূত্র কিন্তু প্রযোজ্য হবে না। দেখো, আমাদের এই যে কেবির যে নির্ভরশীলতা, যে কেবি, এটা কেবির নির্ভরশীলতা সংক্রান্ত, আমাদের যে কেবি নির্ভরশীলতা সংক্রান্ত কিন্তু আমরা এই যে একটা সমীকরণ আছে, সেটা যে তাপগতিবিদ্যার সাহায্যে আমরা কিন্তু ডিরাইভ করেছি। সেই কেবির সমীকরণটা কি না, কেবির সমীকরণ হচ্ছে যে কেবি সমান, এটা কিন্তু ডিরাইভ ফ্রম থার্মোডিনামিক্স। থার্মোডিনামিক্স থেকে ডিরাইভ করে আমরা কী করেছি না টিবি স্কোয়ার ইন্টু আর ডিভাইড বাই 1000 ইন্টু এলভি, যেখানে কেবিটা হলো আমাদের কি না ইভোলুস্কোপিক কনস্ট্যান্ট। আচ্ছা, কেবিটা, টিবি হলো কি? টিবি হলো যে বিশুদ্ধ যে দ্রাবক তার স্ফুটনাঙ্ক, আর হচ্ছে আমাদের ধ্রুবক। আচ্ছা, এলভি হলো প্রতি গ্রাম বিশুদ্ধ, আমাদের যে এটা হচ্ছে কি বাষ্পীভবনের যে লীনতাপ, অর্থাৎ আমাদের কি প্রতি গ্রাম বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পীভবন হবে তার যে লীনতাপের যে মানটা, সেটা হচ্ছে এলভি। ফলে এই মানগুলো যদি আমরা জানা থাকে, তাহলে কিন্তু আমরা থার্মোডিনামিক্যালিও আমরা কী করতে পারি? কেবির মানটাকে আমরা ডিরাইভ করতে পারবো।